আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত কয়েকদিন আগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে হচ্ছে সাস্টের ভর্তি পরীক্ষার আগে যে কোনো টপিক বুঝতে প্রবলেম হলে তোমরা আমাদেরকে মেসেজ দিতে পারো, আমরা তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে দিব। তো তোমাদের ভিতর থেকে আমাদের কাছে যে মেসেজগুলো আসছে তার ভিতর অনেক বড় একটা অংশ হচ্ছে নিউটনের মেকানিক্স নিয়ে কথা বলতে বলছে, মানে নিউটনীয় বলবিদ্যা। তো আমরা আজকে নিউটনের বলবিদ্যা নিয়েই কথা বলবো। সাস্টের বিগত বছরের আসা প্রশ্ন বা যে টপিকগুলো হচ্ছে একটু বুঝতে প্রবলেম হইতে পারে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে আমরা একটু সরি বলে নিচ্ছি, আমরা যদি সাস্টের এই প্রিপারেশনটা আর একটু আগে থেকে শুরু করতে পারতাম তাহলে তোমাদের হয়তো আর একটু সাহায্য করতে পারতাম। তো আমাদের অল্প সময় যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করতেছি। তো তোমাদের এখনও যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদেরকে জানাতে পারো। আর একটা অ্যানাউন্সমেন্ট যে হচ্ছে তোমাদের পরবর্তীতে পরীক্ষাগুলা গুচ্ছ বা হচ্ছে কৃষিগুচ্ছ এইগুলাতে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আর ইনশাল্লাহ আশা করব সাস্টেই সবাই ভালো পরীক্ষা দিবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আসলে সাস্টের সিট মাত্র হচ্ছে 1000-এর আশেপাশে, লাইক 980 বা 85। সো সবাই আসলে চান্স পাবে না, এটা একটা বাস্তবতা। সো তাদের জন্য পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে আমরা ট্রাই করব, সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আর দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, এই প্রশ্নটা কয়েকজন দিছে যে ভাই এইটা বুঝতেছি না, এটা কি বলছে আর কি। তো এটা খুবই সহজ একটা জিনিস। বলছে পাশের সরণ সময় লেখচিত্র কোথায় বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে সরণ বনাম সময়ের লেখচিত্র দিছে। এই যে এটা হচ্ছে এদিকে সরণ আর এই যে এক্স অক্ষ বরাবর সময়ের লেখচিত্র দিছে। তো বলছে কোথায় বল প্রয়োগ করা হয়েছে। তো আমরা যদি একটু এইটা সলভ করার জন্য আমরা যদি একটু নিউটনের ফার্স্ট লটা একটু মনে করার চেষ্টা করি। নিউটনের প্রথম সূত্রে কি বলছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সবসময় সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে বেগ, সরণ বনাম সময়ের লেখচিত্র কি বেগ নির্দেশ করে। তার মানে এইটা হচ্ছে সমবেগে চলতেছে, এই t1 পর্যন্ত সমবেগে চলতেছে। তার মানে এই সমবেগে চললে আমরা জানি কোনো নিউটন বলছে কোনো বল প্রয়োগ করা হয় না। তার মানে এই পর্যন্ততে কোনো বল প্রয়োগ করা হয়নি। এই যে এই পর্যন্ত সমবেগে চলছে, কোনো বল প্রয়োগ করা হয় নাই। এখানে এসে দেখা যাচ্ছে যে বেগটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি বলতে পারি? এইখানে অবশ্যই কিছু ঘটছে। তার মানে হচ্ছে এই বিন্দুতে হচ্ছে আমি বলটাকে প্রয়োগ করছি, এই বিন্দুতে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। এরপরে আর মানে ওই বেগটাকে কমাই দিয়ে আর কোনো চেঞ্জ করতেছে না। এই পর্যন্ত দেখো কোনো চেঞ্জ নেই, যেমন ছিল তেমন ছিল। আবার এইখানে দেখা যাচ্ছে কি এইখানে আবার সেই মানে তার অবস্থার পরিবর্তন শুরু হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই পজিশন আর হচ্ছে এই পজিশনে বল প্রয়োগ করা হয়েছে। যেখানে হচ্ছে তার অবস্থার পরিবর্তন হবে, লাইক গতিশীল থাকলে স্থির হবে বা স্থির থাকলে গতিশীল হবে বা বেগের পরিবর্তন হবে, সেইখানেই বল প্রয়োগ করা হয়। তাহলে আমরা দেখলাম এই পয়েন্টে আর এই পয়েন্টে হচ্ছে অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে বলতে পারি এই পয়েন্টে আর এই পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে। তার মানে কোন মুহূর্তে বল প্রয়োগ করা হয়েছে? এই t1 সময়ে এবং t2 সময়ে, শুধুমাত্র এই দুইটা পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এইটা আমাদের উত্তর হচ্ছে যে ই নম্বর, এইটা হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, এটা বলছে 500 কেজি ভরের একটি গাড়ি এত বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে এত মিটার দূরে থামানো হলো। যদি রাস্তায় ঘর্ষণজনিত বল এত নিউটন হয় তবে ব্রেকজনিত বলের মান কত নিউটন। তো এইটাও নিউটন মেকানিক্সের অনেক বিখ্যাত একটা সমস্যা। তো এইটা সমাধান করার আগে আমরা এই রিলেটেড একদম সকল কেসগুলো দেখি। তো এটা দেখলে তোমার হেলানো তল থেকে শুরু করে সব কিছুই কাভার হয়ে যাবে। তো আমরা ওইটা একটু ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করি। তো আমরা যদি একটু দেখি, আমরা কয়েকটা কেস নিয়ে আলোচনা করি। সে প্রথমে হচ্ছে এই যে একটা সরল পথ তোমার হচ্ছে এখানে একটা বস্তু গড়ায় চলতেছে। তোমাকে বললো বস্তুটার এইখানে হচ্ছে বেগ হচ্ছে ইউ, ওকে, এখানে হচ্ছে বেগ হচ্ছে ইউ। বললো একটা নির্দিষ্ট দূরত্বে বস্তুটাকে থামাইতে হবে। তার মানে এইখানে যে বেগ হয়ে গেছে কত? 0। তোমাকে বলছে কি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। বস্তুটাকে আদি বেগ যদি ইউ থাকে, যদি থামাইতে হয়, তার মানে কি তোমার একটা ব্রেক জনিত বল প্রয়োগ করতে হবে না? কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তো এই রিলেটেড ম্যাথগুলো আমরা যখন করব, আমরা আগে ট্রাই করব কতগুলা বল আছে আমরা সবগুলা বল চিত্রের ভিতর ডিনোট করে ফেলবো। যেমন এইটাকে যদি তোমার এখানে থামাইতে হয় তোমাকে কি করতে হবে? অবশ্যই বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে এই যে এটা ধরি ব্রেক জনিত বলের মান হচ্ছে এফ। আচ্ছা, আমরা ঘর্ষণও যদি বিবেচনা করি, ঘর্ষণ হচ্ছে অলওয়েজ বলের মানে গতির বিপরীতে ক্রিয়া করে। তাহলে বস্তুটা চলতেছিল এই দিকে, এই যে বস্তুটা চলতেছিল হচ্ছে এই দিকে, তাহলে ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করবে?
ঘর্ষণ এইদিকে ক্রিয়া করবে, তো ঘর্ষণকে আমরা এফ ধরলাম। আর কি বল থাকতে পারে? আর কোনো বল থাকে না। এবার হচ্ছে আমরা ত্বরণের দিকটা কাউন্ট করব। দেখো এইখানে বেগ ছিল, এইখানে বেগ হচ্ছে ছিল, আর এইখানে এসে বেগ নাই হয়ে গেছে, মানে বেগ 0 হয়ে গেছে। তাহলে ত্বরণ যদি হয় এ কোন দিক হয়? এ এর দিক হয় হচ্ছে ছোট থেকে বড় এর দিকে, তার মানে ত্বরণের দিক হচ্ছে এইদিকে। তাহলে এইটা যদি বলি, তাহলে আমরা এবার সূত্র লিখবো নিউটনের সেকেন্ড ল, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এবার কি করবে? যে এইটার আগে পজিটিভ দিছি, তার মানে এর আগে হচ্ছে পজিটিভ দিব। এবার যেগুলা বল আছে এই এ মানে কি এই সাইডটাকে বাম দিকটাকে আমরা পজিটিভ দিছি, তার মানে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ। তো এটাকে যদি আমরা করি তাহলে সামেশন মানে কি একাধিক বলের সমষ্টি। এখানে কয়টা বল আছে? একটা হচ্ছে ব্রেকজনিত বল, একটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমরা বলতে পারি এফ প্লাস এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে হচ্ছে তোমার এফ ইজ ইকুয়াল টু এম এ মাইনাস এফ। তোমার এই পরিমাণে বল প্রয়োগ করতে হবে যদি ঘর্ষণ থাকে। এখানে এফ হচ্ছে ঘর্ষণ বল। এখন তুমি বলবো ভাই এত কাহিনী করার দরকার নেই, আমরা এটা জানি। হ্যাঁ আমরা জানি এটা, কিন্তু আমরা এক কেজের ভিতর সবগুলো আলোচনা করব, সেই জন্য হচ্ছে আমরা একটু পেঁচাচ্ছি। এর পরেরটা যদি হয় এই যে সেই সরল পথ, তোমার হচ্ছে এইখানে হচ্ছে কোনো কিছু স্থির অবস্থায় আছে, এখানে আদিবেগ কত? ইউ এর মান হচ্ছে 0। তুমি কি বলছে কত বল প্রয়োগ করলে, কি পরিমাণে বল প্রয়োগ করলে এইখানে হচ্ছে শেষ বেগ ভি হবে, শেষ বেগ ভি হবে। দ্রুত তোমাকে বলা থাকবে, আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। তাহলে দেখো আদি বেগ ছিল 0, শেষ বেগ হয়েছে ভি, তাহলে বেগ বাড়ছে নাকি কমছে? অবশ্যই বেগ বাড়ছে। তাহলে বেগ যদি বাড়ে ত্বরণ হয়েছে বড় বেগের দিকে, তাহলে মানে ত্বরণ হবে এইদিকে, এর দিকটা হচ্ছে এইদিকে, তাহলে এটাকে আমরা পজিটিভ দিব। আচ্ছা তাহলে কোন দিকে তোমার বল প্রয়োগ করতে হবে? স্থির বস্তুকে যদি গতিশীল করতে হয় তাহলে অবশ্যই এই যে এইদিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা ধরলাম বল প্রয়োগ করতে হচ্ছে যে এইদিকে, এদিকে আমরা এফ বল প্রয়োগ করছি। তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ঘর্ষণ হচ্ছে অলওয়েজ গতির বিপরীত দিকে, তার মানে এইদিকে ঘর্ষণ বল কাজ করবে এফ। এবার কি বলছি? আমরা হচ্ছে এ যেটাকে ধরছি, মানে এ দেখে আমরা দিক বুঝবো, এর দিকটাকে দিব পজিটিভ, তার মানে এইটাকে দিব পজিটিভ। তাহলে এইটা কি হবে? এই যে এই দিক যদি পজিটিভ হয় তাহলে এইটা দিক নেগেটিভ, তার মানে এইটা হচ্ছে নেগেটিভ। এবার আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে সামেশন অফ এফের ভিতর আমরা কয়টা আগে ভাঙবো? এই যে 2টা। তাহলে এখানে হবে এফ মাইনাস ছোট হাতের এফ মানে ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু এম এ। তার মানে এইখানে হচ্ছে এফ এর মান আসতেছে তোমার এম এ প্লাস এফ। এই পরিমাণে বল প্রয়োগ করতে হবে। যদি তোমার একটা বস্তুকে থামাইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? এই পরিমাণ। আর একটা বস্তুর ত্বরণ সৃষ্টি করতে তোমার এই যে এই এফ মানে এই টোটাল বল প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে 2টা গেল। এখন যদি আমরা এই রিলেটেড দিয়ে যদি আমরা হেলানো তল বিবেচনা করি, আমরা একটু হেলানো তল যদি দেখি, এটাই গুরুত্বপূর্ণ। তো এইখানে একটা হেলানো তল এরকম আছে, এটা হচ্ছে এখানে ধরি ভূমির সাথে হচ্ছে থিটা ডিগ্রি কোণ করে আছে। একটা বস্তু এখানে আছে, এম ভরের একটা বস্তু। তাহলে আমরা জানি প্রত্যেকটি বস্তুকে পৃথিবী এম জি বলে নিচের দিকে টানে। তো এইটা যদি থিটা হয় তাহলে আমরা যদি এদিকে একটা টানি, এইটা কত হবে? এই কোণটা হবে থিটা। এই যে এইটার উপর আমরা লম্ব টানছি, তাহলে এম জি এর এই দিক বরাবর উপাংশ কত হয়? এম জি কস থিটা। আচ্ছা এটা যদি কস থিটা হয় তাহলে এইটা হবে কি? এটা হবে এম জি সাইন থিটা। আচ্ছা এইটা আমরা ভাঙা শিখছি, একটা বস্তুকে ভাঙলে আমরা এইটা আগে দেখবো যে তলের দিক বরাবর এই যে ওজনের কারণে এমজি সাইন থিটা ক্রিয়া করে, আর হচ্ছে এই যে তলের লম্ব দিক বরাবর কত ক্রিয়া করে? লম্ব দিক বরাবর এমজি কস থিটা। এটা আমরা শিখছি, এইটা আগে ভাঙা শিখবো। ওকে, এইবার হচ্ছে আমরা কয়েকটা কেস দেখবো, এখান থেকে আবার 2টা কেস দেখবো। কেস অন হচ্ছে সে একটা বস্তুকে এরকম একটা ঢালু পথে আছে, তোমার হচ্ছে উঠাইতে হবে। সেই যে ভূমির সাথে হচ্ছে ঢালু পথটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমার বস্তুটা একটা বস্তু এইখানে আছে, এখানে হচ্ছে বস্তুটার বেগ আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। বস্তুটাকে তুমি এইখানে উঠাবা, এখানে হচ্ছে বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ড দিবা, সরি ভি মিটার পার সেকেন্ড দিবা। তোমাকে বলছে কি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, এখানে ঘর্ষণ টর্ষণ সব আছে। আমরা কি করব? আগে বস্তুটাকে এখানে আদি বেগ 0, এখানে ভি, তাহলে এ কোন দিকে হবে? এ হচ্ছে বড় বেগের দিকে, তার মানে এ হবে হচ্ছে এদিকে, তাহলে এর দিকটাকে আগে পজিটিভ দিয়ে নিব। ওকে, এবার দেখবো এই জায়গায় কতগুলা বল ক্রিয়া করবে। আমরা জানি ওজনের জন্য বলটা হচ্ছে অলওয়েজ এই যে নিচের দিকে এমজি সাইন থিটা, তার মানে আগেই হচ্ছে ওজনের জন্য এমজি সাইন থিটা নিচের দিকে। তারপরে তুমি যখন বস্তুটাকে উঠাবা, তার মানে তোমার প্রয়োগকৃত বল কোন দিকে হবে? অবশ্যই উপরের দিকে হবে। তার মানে তোমার প্রয়োগকৃত বল এই এফ হচ্ছে উপরের দিকে। আর আমরা বলছি ঘর্ষণ বল হচ্ছে অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। তো বস্তুটা উঠতেছে উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে নিচের দিকে। এবার কি বলছি? এবার হচ্ছে এর দিকটাকে পজিটিভ, তারপরে কে পজিটিভ হবে? এই এফ পজিটিভ,
আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ, তার মানে এই এফ নেগেটিভ, এই এফও নেগেটিভ। এবার আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে এবার ভাঙবো, সামেশন অফ এফের ভিতরে আবার কয়টা এফ আছে, একটা দুইটা তিনটা, তাহলে এফ মাইনাস স্মল এফ মাইনাস এম জি সাইন থেটা ইজ ইকুয়াল টু এম এ। তো এইখান থেকে তুমি হিসাব করে এফ এর মানটা পাবা, এফ ইজ ইকুয়াল টু সবগুলো এফে চলে যাবে, একটা মান আসবে। তো এইটা হচ্ছে সর্বোচ্চ, মানে এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ পেঁচাইতে পারে, এর থেকে বেশি পেঁচাবে না। এরপরেরটা যদি বিবেচনা করি উল্টাটা, সে হচ্ছে একটা ঢালু পথে এরকম আছে, এটা হচ্ছে একটা রাস্তা, সে হচ্ছে তোমার এই যে একটা রাস্তা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে এই যে ভূমি, এটা হচ্ছে ঢালু রাস্তা, এদিকে ঢালু উঠছে, এদিকে হচ্ছে মনে করো তোমার সেই মাটি। আচ্ছা, এইখানে একটা বস্তু চলতেছিল, এদিকে এসে চলতেছিল, এইখানে এসে বেগটা হয়েছে তোমার ভি। তোমার বললো এইটা পড়তেছে, এইখানে এসে থামাবা, মানে এখানে এসে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, থামাই দিবা। তোমাকে কি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা কি বল লাগে এখানে মনে করি যে থেটা, সেটাকে ডিনোট করি। আমরা বলছি ওজনের কারণে বলটা অলওয়েজ এমজি সাইন থেটার নিচের দিকে, তার মানে এমজি সাইন থেটা এদিকে। এবার হচ্ছে দেখো এইখানে একটা বেগ ছিল, তোমাকে এখানে এনে বস্তুটা থামাইতে হবে, তার মানে তুমি কি করবা, বেগ করবা। তাহলে বেগজনিত বল কোন দিকে কাজ করবে, তোমার প্রয়োগকৃত বল বা বেগজনিত বল কি এই উপরের দিকেও কাজ করবে, এই হচ্ছে উপরের দিকে। আর আবার বলছি ঘর্ষণ বল হচ্ছে অলওয়েজ গতির বিপরীত দিকে, তাহলে ঘর্ষণ বল যদি হয় বস্তুটা চলতেছিল উপর থেকে নিচের দিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, উপরের দিকে। এটা বোঝা গেছে কিনা? তাহলে এই যে ছোট হাতের এফ হচ্ছে উপর দিকে, এটা স্লো মোশনে দেখো কাজে দিবে, তোমার যত কমপ্লেক্স কেজি হোক এই নিয়মে সলভ করতে পারবা, তোমার মুখস্থের কিছু নাই। আচ্ছা, এই যে বলগুলো ডিনোট করে ফেলছি, এবার বলবো ত্বরণ হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চের দিকে, এইখানে বেগটা হচ্ছে 0 আর এখানে বেগটা হচ্ছে ভি, তাহলে ত্বরণের দিকটা হবে কি বড় বেগের দিকে, তাহলে ত্বরণের দিকটা হবে এদিকে, এ হচ্ছে এদিকে। এবার দেখো বলছি কি উপরের দিকটা পজিটিভ ধরে ফেলছি, তাহলে উপরের দিক এটা পজিটিভ, এই এফ পজিটিভ, তাহলে এই নিচেটা কি হবে নেগেটিভ। তাহলে সূত্র হচ্ছে আমাদের কি জেনারেল সূত্র সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এবার সামেশন অফ এফ এর ভিতর কয়টা আছে, একটা বল দুইটা বল, এই যে এমজি সাইন থেটা তিনটা বল। এবার দেখো পজিটিভ আছে কে, এফ প্লাস স্মল এফ মাইনাস এমজি সাইন থেটা ইজ ইকুয়াল টু এম এ। তো এইখান থেকে তুমি বেগজনিত বল এফ এর মান বের করবা। এখন কথা হচ্ছে তোমাকে কখনোই হচ্ছে এখানে এই ঘর্ষণ বলের মান ডিরেক্টলি বলে দিবে না, তোমাকে ঘর্ষণ বলের মান বের করে নিতে হবে। তো ঘর্ষণ বলের মান আমরা কিভাবে বের করব, ঘর্ষণ গুণাঙ্ক একটু শিখতে হবে। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে, ঘর্ষণ গুণাঙ্কের সংখ্যাটা যদি আমরা বলি, ঘর্ষণ বল এবং তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। সে ঘর্ষণ গুণাঙ্ককে যদি আমরা মিউ দ্বারা প্রকাশ করি, মিউ ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল কি হবে এফ, এবং তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, এইটা যদি তল হয় তাহলে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কি হবে এমজি কস থেটা, তাহলে এটা হবে এমজি কস থেটা। তার মানে এখান থেকে তোমার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি কস থেটা, এই মিউর মান বলা থাকবে, আর তোমার ভূমির সাথে কোন টোন বলা থাকবে এটা হবে। যদি এই জায়গায় বলা থাকে, যদি সমতল পথে, দেখো সমতল পথে যদি তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক বলে দেয়, তাহলে এখানে ঘর্ষণ বলের মান কেমনে বের করবো, ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি হয়, ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বলকে এফ ধরলাম ডিভাইডেড বাই তলের উপর লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, তাহলে এই ক্ষেত্রে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কি হবে এমজি হবে। বাট এই ক্ষেত্রে তো এমজি ছিল না, এই ক্ষেত্রে যখন ঢালু থাকে তখন এমজি কস থেটা হয়, তাহলে এইবারের ক্ষেত্রে হবে হচ্ছে এমজি। তো এই ক্ষেত্রে হচ্ছে ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি। তো যখন ঢালু মানে সমতল পথ থাকে তখন ঘর্ষণ বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি, আর যখন ঢালু থাকে তখন হচ্ছে মিউ ইন্টু এমজি কস থেটা। তো এখান থেকে ঘর্ষণ বল আমরা ভেঙে লিখবো। তো এবার আমরা আগেরটা সলভ করার চেষ্টা করি, কি বলছে দেখো, কি বলছে 500 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি রাস্তায় ঘর্ষণজনিত বল এত হয় তবে ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। দেখো এই যে একটা রাস্তা, সে এইখানে হচ্ছে গাড়িটার আদি বেগ ছিল হচ্ছে তোমার কত 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার পার আওয়ারকে হচ্ছে তুমি মিটার পার সেকেন্ডে নিবা। তো মিটার পার সেকেন্ডে যদি আমরা নেই তাহলে কত হবে, ইউ এর মান যদি বলি, ইউ হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে হবে হচ্ছে 60,000 ডিভাইডেড বাই 3600 এত মিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইউ আদিবেগ পাইছি, তোমার আদিবেগটা ছিল এই যে এদিকে একটা আদিবেগ ছিল ইউ এর মান, তোমাকে বলছে 50 মিটার দূরে থামাই দিবা, মানে এইখানে আইনে তুমি হচ্ছে বস্তুটার বেগ কত দিবা
ভি এর মান হচ্ছে তোমার 0 হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগটা ছিল হচ্ছে 16.67। ওকে, এবার যদি আমি তোমাকে বলি ত্বরণের দিকটা কোন দিকে হবে, আমি বারবার বলতেছি ত্বরণের দিকটা হচ্ছে ছোট বেগ থেকে বড় বেগের দিকে, তার মানে এর দিকটা হচ্ছে এই দিকে, এটাকে ডিনোট করে ফেলি। ওকে, এবার হচ্ছে তোমাকে বলছে কি, আচ্ছা এখানে কি ত্বরণ ডিরেক্ট দেওয়া আছে? ত্বরণ দেওয়া নেই, আদি বেগ জানি, শেষ বেগ জানি, তাহলে মধ্যবর্তী দূরত্ব জানি 50। তাহলে আমরা যদি ত্বরণটাকে বের করে ফেলতে পারি, তাহলে ত্বরণ কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে ভি এর মান 0, তাহলে ইউ এর মানটা হবে হচ্ছে তোমার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2 মান বসায় করো 2.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের দিক মান পাইছি, দিক পাইছি। এবার দেখি বল আমি ডিনোট করবো। আমি বলছি এই সকল ম্যাথ করার সময় আগে হচ্ছে বলটাকে ডিনোট করবা। তোমাকে বলছে বেগজনিত বলের মান, তুমি বলো বেগটাকে কোন দিকে কাজে দিতে হবে। তোমার বস্তু যদি এদিক চলতেছিল, এইদিকে বস্তুটা চলতেছিল, তাহলে ব্রেককে অবশ্যই বলের মানে গতির বিপরীতে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার সেই প্রয়োগকৃত ব্রেকজনিত বল। এবার হচ্ছে বলছে যদি রাস্তায় ঘর্ষণজনিত বল, তাহলে ঘর্ষণজনিত বল কোন দিকে? এই যে বলছি ঘর্ষণ হচ্ছে গতির বিপরীতে কাজ করবে। তো গতি যদি হয় এই দিকে, গতি কি এই যে এইদিকে চলছে, তাহলে ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। তাহলে এবার যদি আমরা লিখি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, আমি বলছি এর দিকটাকে পজিটিভ দিব, তাহলে এটা পজিটিভ, তাহলে এফ এই আগে এফ এর আগেও পজিটিভ, এটার আগেও পজিটিভ, তাহলে সামেশনকে যদি আমরা ভাঙি এফ প্লাস এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে তোমার এই যে ব্রেকজনিত বল এফ ইজ ইকুয়াল টু কী হবে? এম এ মাইনাস এফ। তাহলে এফ এর মান হচ্ছে তোমার এম এ, এম কত? 500 গুণ এর মানে যে বের করে নিছি 2.77 মাইনাস এফ, এফ মানে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল কত? 100। তো এইটাকে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1288.8 এত নিউটন। তার মানে হচ্ছে 1288 মানে 1290 নিউটন। এই যে 1290-এর কাছাকাছি, এটা উত্তর, ই নম্বর উত্তর। আশা করি বুঝতে পারছো। তোমার প্রথম দিকে মনে হচ্ছে ভাই শুধু পেঁচাচ্ছেন, শুধু পেঁচাচ্ছি না, সার্চ কিন্তু ডিরেক্টলি হুবহু এগুলো নাও দিতে পারে। সো তোমাকে একদম ঘর্ষণ দিবে প্লাস ঢালু পথ দিবে, সো অনেক কমপ্লেক্স কেস দিতে পারে। সো তুমি এইটাকে এইভাবে শেখো, আশা করি কাজে দিবে। আচ্ছা পরেরটা যদি বলি, এইটা যদি একটু করি, এটা হচ্ছে জিএসটিতে, এটাও সহজ। কি বলছে? ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে এত ত্বরণে উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তাহলে দেখো ভূ সমতল, এই ভূ সমতলের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। এই যে 30 ডিগ্রি কোণে একটা তল আছে, তাহলে এরকম যদি থাকে একটা বস্তুকে এত ত্বরণে উপরে উঠাবা, তার মানে ত্বরণের দিকটা বলে দিছে উপরের দিকে, এ হচ্ছে উপরের দিকে, মানও বলে দিছে, দিকও বলে দিছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তোমাকে হচ্ছে আমরা বলছি ঢালু থাকলেই ওজনজনিত একটা বল থাকে, সেইটা কত? এই যে এইদিকে একটা ওজনজনিত মানে বল থাকে, সেটা হচ্ছে mg sin থিটা। যাদের মনে নাই তারা হচ্ছে যে এইটা দেখো, এই যে এইখানে দেখো, এই যে এইটা হচ্ছে ওজনের কারণে নিচের দিকে একটা বল থাকে mg sin থিটা, তার মানে ঢালুটা দিয়ে দিছি। এবার কি তোমার হচ্ছে বল প্রয়োগ করতে হবে, মানে তোমার বস্তুটাকে এখান থেকে এখানে উঠাইতে হবে। তাহলে তুমি বলো কোন দিকে বল প্রয়োগ করলে এখানে উঠবে? তোমার অবশ্যই এই যে এই দিকে বল প্রয়োগ করতে হবে, তার মানে তোমার বল ক্রিয়ারত বল হচ্ছে এইদিকে। আচ্ছা এখানে কি কোনো ঘর্ষণ বল রিলেটেড কিছু বলছে? ঘর্ষণ গুণাঙ্কও বলে নাই, কিছুই বলে নাই, তার মানে এই দুইটাই। তাহলে আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা এবার আসি দিক কোনটাকে পজিটিভ দিব। আমরা বলছি এর দিকটাকে অলওয়েজ পজিটিভ ইউজ করবো, তার মানে এটা পজিটিভ, তাহলে এটা কি হলো? নেগেটিভ। তাহলে আমরা যদি সামেশন অফ এফকে ভাঙি, সামেশন অফ এফ মানে কি? এই যে একটা বল দুইটা বল, এখানে দুইটা বলই আছে, আর কোনো বল নাই, তাহলে বলবো এফ মাইনাস mg sin থিটা ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমার চাইছে ব্রেকজনিত বল, তার মানে এফ এর মান চাইছে, এফ ইজ ইকুয়াল টু কী হবে? এম এ প্লাস mg sin থিটা। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এম কত? এম হচ্ছে তোমার 2 কেজি, এর মান হচ্ছে 3 প্লাস এম হচ্ছে তোমার এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু সাইন থিটা হচ্ছে 30, তার মানে হচ্ছে 1/2। তাহলে 1/2 কাটা, তাহলে হচ্ছে 6 প্লাস 9.8, তার মানে হচ্ছে 15.8। এটা যখন আসছিল ক্যালকুলেটার ছিল না জিএসটিতে, তার মানে এটা হচ্ছে 15.8। নেক্সট যদি বলতে চাই, নেক্সট হচ্ছে এটা কি বলছে দেখো, 40 কেজি ভরের বাক্সকে 60 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। চলন্ত অবস্থায় বাক্স ও মেঝের ঘর্ষণজনিত বল এত হলে, মানে ঘর্ষণ সহগ এত হলে বক্সের ত্বরণ নির্ণয় করো। তার মানে এই যে আমরা সমতল পথে দেখি 80 কেজি ভরের একটি বাক্স, এই যে 80 কেজি ভরের সেইখানে একটা বাক্স আছে,
600 নিউটন আণবিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে, তার মানে এই দিক দিয়ে তোমার 600 নিউটন বলে টানা হচ্ছে, এটা হচ্ছে সেই 600 টানা হচ্ছে চলন্ত অবস্থায় বাক্স মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ। এই দেখো ঘর্ষণ সহগ বলে দিছে, তার মানে কি ঘর্ষণ বল আছে, আর আমরা বলছি যেদিকে তুমি টানবা বা যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বলটা হচ্ছে তার বিপরীতে, তার মানে ঘর্ষণ বল হচ্ছে এই যে এটা হচ্ছে এদিকে ক্রিয়া করতেছে। তোমাকে বলছে ত্বরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা সূত্র লিখবো সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তুমি যেদিকে টানতেছো তার মানে ত্বরণটা তো সেই দিকেই হবে, এ হচ্ছে এদিকে পজিটিভ, তার মানে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ। তো সামেশন অফ এফকে আমরা কেমনে ভাঙবো, 600 মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা এবার তোমাকে ঘর্ষণ বল ডিরেক্টলি বলে দেয়নি, বাট আমি বলছিলাম কি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল এবং তলের উপর লম্ব বরাবর প্রতিক্রিয়া বল। এটা যদি বস্তু হয় পৃথিবীকে টানতেছে এমজি বলে, তাহলে তলের উপর লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কত এমজি, তাহলে এই লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি, তাহলে এফ এর মান আসলো হচ্ছে তোমার মিউ ইন্টু এমজি। তো এটাকে যদি আমরা লিখি 600 মাইনাস মিউ ইন্টু এমজি ইজ ইকুয়াল টু এম এ। তো এইখান থেকে হচ্ছে 600 মাইনাস মিউ, মিউ এর মান হচ্ছে 0.5 ইন্টু এম এর মান হচ্ছে তোমার 80 কেজি, জি হচ্ছে 9.8 ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পুরাটার নিচে যদি আমরা এই পাশে এম যদি ভাগ হয়ে যায় এম এর মান কত 80, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এ। এটা উত্তর আসবে হচ্ছে ক্যালকুলেশনে যদি দেই, এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 2.60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার উত্তর হচ্ছে যে এটা সি নাম্বার। আশা করছি এই রিলেটেড জিনিসগুলো তুমি এইভাবে করতে পারবা। তো তোমার কাছে যদি অন্য কোনো ওয়ে ইজি লাগে তুমি করতে পারো, বাট এইটা যদি তুমি 2বার প্র্যাকটিস করো এইভাবে আস্তে আস্তে ধরে ধরে, তো তোমাকে যতগুলা বলই দিক যতই পেঁচাক তুমি ইনশাল্লাহ পারবা। নেক্সট, আচ্ছা এটাও অনেকজনে দিছে যে ভাই বুঝতেছি না, এটা দেখো এটা ইন্টারেস্টিং একটা জিনিস। বলছে কি 4 কেজি ভরের একটি বস্তুর উপর চিত্রানুযায়ী এত এত মানের বল ক্রিয়াশীল, বস্তুটির ত্বরণ সর্বাংশে এক্স অক্ষ বরাবর এত হতে হলে আর কত উপাংশ মানে এফ এক্স আর এফ ওয়াই বরাবর, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এবং ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। আচ্ছা দেখো তোমার এখানে একটা বস্তু আছে, বস্তুটাকে তুমি একটা বলে এইদিকে টানতেছো আর একটা বলে হচ্ছে যে এইদিকে টানতেছে, এই বলগুলা বলে দিছে কোণের মান বলে দিছে। তোমাকে বলছে ত্বরণটা হইতে হবে হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, মানে বস্তুটাকে এই অক্ষ বরাবর ত্বরণ হইতে হবে, এই অক্ষ বরাবর। তার মানে বস্তুটার এই যে ওয়াই অক্ষ বরাবর এই দিকে বা এই দিকে কোনো ত্বরণ থাকতে পারবে না, মানে ওয়াই অক্ষ বরাবর নিট বল হচ্ছে শূন্য হবে, কারণ ওয়াই অক্ষ বরাবর নিট বল যদি শূন্য হয় তার মানে কি বস্তুটা উপরেও যাবে না নিচেও আসবে না, বস্তুটা হচ্ছে শুধুমাত্র ডান দিকে যাইতে থাকবে। তাহলে আমরা দেখি এইটা হচ্ছে 4√2 নিউটন বলে 45 ডিগ্রি কোণে এইদিকে টানছে, তাহলে এইটা এই 4√2 এর যদি আমি ভাগ করি 4√2 এইদিকে হবে cos 45 মানে 4, আর এইদিকেও হবে হচ্ছে তোমার sin 45 √2 কাটা যাবে এদিকেও 4। আবার এইটাকে যদি আমরা এইদিকে ভাঙি এই 3√2 এর এদিকের উপাংশ হবে হচ্ছে 3√2 cos 45, তাহলে 3√2 cos 45 এর মান হচ্ছে 3, আর এইদিকের উপাংশ হবে হচ্ছে 3√2 sin 45, তাহলে sin 45 এর মান হচ্ছে তোমার 3, মানে সাইন 45 1/√2, তাহলে 3√2 কাটা যাচ্ছে, তাহলে উপরের দিকে 3, তাহলে উপরের দিকে মোট বল কত দেখো, উপরের দিকে আগে বল ছিল হচ্ছে 4, এই যে এইটার জন্য হচ্ছে উপরের দিকে 4, আবার এইটার জন্য হচ্ছে 3, তাহলে উপরের দিকে নিট বল আছে হচ্ছে 7, বোঝা গেছে? উপরের দিকে নিট বল মানে সরি নিট বল না, উপরের দিকে ক্লিয়ারত বল আছে 7, বাট তোমাকে বলছে উপরের দিকে কোনো ত্বরণ থাকতে পারবে না, উপরের দিকে কোনো ত্বরণ থাকতে পারবে না, তার মানে কি অবশ্যই নিচের দিকেও তোমার 7 নিউটন মানের বল প্রয়োগ করতে হবে, তার মানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যে 7 নিউটন যদি হয় তাহলে এটা ওইদিকে গেলে কত হবে -7 না, মানে উপরের দিকে 7 আছে, তাহলে উপরের দিকে যদি আমি আরও -7 অ্যাড করি তাহলে তো 0 হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তো এখানে দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকের মানটা চাইছে, তো উপরের দিকে অলরেডি আছে হচ্ছে 7, আরও যদি আমি -7 অ্যাড করি উপরের দিকে তাইলে তো উপরের দিকে মোট মানে এই ওয়াই অক্ষ বরাবর মোট কোনো ত্বরণ থাকতেছে না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত বল প্রয়োগ করতে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে -7। এখন দেখো এইটুকু করলেই ম্যাথ দাগানো যায়, কারণ ওয়াই অক্ষ বরাবর -7 এই একটাই উত্তর আছে, তার মানে আমার বোঝা যাচ্ছে সি নাম্বার উত্তর। তাও যদি আমি এক্স অক্ষটা বের করতে চাই তাহলে এক্স অক্ষ বরাবর কত অ্যাড করতে হবে আমি জানি না, তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে, এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে তোমার 3, তাহলে এদিকে এদিকে 4 এদিকে হচ্ছে 3, আর এক্স অক্ষ বরাবর ধরি আরও হচ্ছে এফ এক্স পরিমাণে বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা জানি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে যে কোনো একটাকে এখানে যে কোনো একটাকে পজিটিভ ধরো, সেইটা যদি পজিটিভ হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে হবে হচ্ছে তোমার এফ এক্স প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু এম এ। এম এর মান কত 4, আর কত ত্বরণ হবে এই যে বলে দিছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার 4 আর হচ্ছে সরি 4 -1, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসতেছে এফ এক্স ইজ ইকুয়াল টু
3 নিউটন। তার মানে এক্স অক্ষ বরাবর 3 নিউটন আর ওয়াই অক্ষ বরাবর -7, ওয়াইয়ের ধনাত্মক দিক বরাবর -7 নিউটন বল প্রয়োগ করতে হবে, মানে সি নম্বর উত্তর। তো এটা প্রথমে দেখে বোঝা যাচ্ছিল যে এটা এই উত্তরটাই হবে। নেক্সট, এত বেগে চলমান একটি গাড়ির চালক এত মিটার দূরে একটি শিশুকে রাস্তার উপর দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক করায় শিশুটি এত সেন্টিমিটার সামনে থেমে গেল। গাড়িটি থামাতে কত সময় লাগবে এবং কত বল প্রয়োগ করতে হবে? তাহলে দেখো, আমরা যদি এটা তো সহজ একটা ম্যাথ, তোমার হচ্ছে সে 9-10 থেকে করছো। এইখানে হচ্ছে তোমার আদিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এইখান থেকে এই যে এইখানে সেই বালকটা দাঁড়াইছিল, সেই শিশুটা এখানে দাঁড়াইছিল, তোমার 0.5 মিটার 50 সেন্টিমিটার দূরে থামাইছে। তার মানে তার অতিক্রান্ত দূরত্ব কত? তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার, টোটাল ছিল 40.5, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 40 মিটার। ওকে, আর এখানে সে থেমে গেছে, মানে শেষ বেগ হচ্ছে 0। তাহলে আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি, তো তোমার বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা জানি কি v² = u² - 2as। তাহলে এখান থেকে যদি আমরা a বের করি, আদি বেগ তো শেষ বেগ তো 0, তাহলে হবে হচ্ছে u² / 2s। তো u এর মান হচ্ছে তোমার 20, এর স্কোয়ার / 2s, 2 × s হচ্ছে 40, তাহলে 80। এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 5। এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বল প্রয়োগ করতে হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করতে হবে। তাহলে যদি বলি বল কত, F = কি হয় ma। তো m এর মান হচ্ছে তোমাকে বলে দিছে, এই গাড়ির ভর হচ্ছে 1000 কেজি। তো এটার উত্তর হচ্ছে, মানে বলের মান হচ্ছে 5000 নিউটন। 5 × 1000, তারপর 5000 নিউটন। এখন দেখো, এটা কিন্তু ডিরেক্টলি প্রথমে এই বল বের করে উত্তর বলা যাচ্ছে, কারণ 5000 তোমার এই একটা অপশন আছে, এই যে এই একটাই অপশন আছে, তার মানে এইটা হচ্ছে উত্তর। বাট তাও যদি আমি সময় বের করি, v = কি হবে u - at। তাহলে t = হবে হচ্ছে তোমার u/a। u এর মান হচ্ছে 20, এর মান হচ্ছে তোমার 5, তার মানে এটার উত্তর হচ্ছে 4 সেকেন্ড। তাহলে t এর মান হচ্ছে 4, তাহলে t হচ্ছে 4 সেকেন্ড, বল হচ্ছে 5000 নিউটন। তো এটার উত্তর হচ্ছে সি। নেক্সট, তুমি এত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘন্টায় এত বেগে একটি সাইকেল চালালে সাইকেলটি উলম্বের সাথে কতটুকু হেলে চলবে? আচ্ছা, এটা তো সেই ব্যাংকিং কোণের কাহিনী। এটা যদি একটা সোজা রাস্তা হয়, সোজা রাস্তাটাই যে এইভাবে থাকে, পথগুলো এইরকম থাকে, তো এই রাস্তাটা যদি ঢালু হয়ে যায়, সে এইভাবে যদি বাঁকা হয়ে যায়, তাহলে এই সাইডটা একটু উপরের দিকে উঠে যায়, সে এই সাইডটা যে উপরের দিকে উঠায় এইভাবে আমার চিত্রটা আঁকতে হয়। তো এটা হচ্ছে রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত, এটা হচ্ছে বাইরের প্রান্ত। এটা হচ্ছে ভিতরের প্রান্তটা থেকে বাইরের প্রান্তটা একটু উঁচু হয়ে আসছে, সে তোমার টেবিল থেকে একটু উঁচু হয়ে আসবে, এটা উঁচু। তাহলে আমি যদি বলি, এটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এরকম সমকোণী ত্রিভুজটা হবে, এইটা হচ্ছে সেই মাটির ভিতরে আর কি। তো এইটা হচ্ছে রাস্তার ভিতরের প্রান্ত, বাইরের প্রান্তের উচ্চতা, আর এইটা হচ্ছে সেই রাস্তার প্রস্থ, আর এইটুকু কিছুই না, এই যে এইটুকু কিছুই না। আর যদি বলি ব্যাসার্ধ কোনটা, পুরা রাস্তা পুরা একটা বড় বৃত্ত কমপ্লিট করলে যে ব্যাসার্ধটা হইতো, এই যে এইটা হচ্ছে সেই বাঁকের ব্যাসার্ধ, এটা বাঁকের ব্যাসার্ধ। পোলাপান মনে করে এটা বাঁকের ব্যাসার্ধ, এটা বাঁকের ব্যাসার্ধ না, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এটা। আচ্ছা, আমরা জানি tan θ = কি হয়, v² / rg। তোমাকে হচ্ছে উলম্বের সাথে কতটুকু হেলতে হবে, এই থেটার মান চাইছে। তাহলে tan θ = v হচ্ছে কত, 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নেই, বেগকে, তাহলে 25 × 1000, 1 2 3 1000 / আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, এই ভি এর মানে এখানে বসাবো, এই মানটা এনে এখানে বসাবো, আর হচ্ছে আর এর মান হচ্ছে তোমার কত 50 × জি এর মান হচ্ছে 9.8। তো এটাকে ক্যালকুলেট করলে, ক্যালকুলেটর আছে ফার্স্টে, এটাকে ক্যালকুলেট করলে আসবে 5.62, হ্যাঁ, এই যে 5.61 অ্যান্সার আছে, তার মানে এটা উত্তর। নেক্সট, একটি মিটার গেজ ট্রেন এত মিটার ব্যাসার্ধের রেল লাইনের বাঁকে ঘুরছে, ঘন্টায় এত কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে রেল লাইনের উচ্চতার পার্থক্য কত? তো আমরা রেল লাইন হচ্ছে দুই প্রকার হয়, একটা আছে মিটার গেজ, একটা আছে ব্রড গেজ। মিটার গেজের পাতদার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, আর ব্রড গেজ খুব সম্ভবত হচ্ছে 1.43 মিটার। একটু গুগল করে নিও এটা কি হয়। তো হচ্ছে এটা আছে মিটার গেজ, এটা হচ্ছে ব্রড গেজ। আচ্ছা, এখানে বলছে একটা মিটার গেজ, তাহলে হচ্ছে আমরা জানি কত
এত মিটার ব্যাসার্ধের রেল লাইনে বাঁক নিচ্ছে, ঘন্টা এত বেগে চলন্ত রেল লাইনের উচ্চতার পার্থক্য কত হবে। তো উচ্চতার পার্থক্য সে হচ্ছে এই যে যদি আমরা আঁকি চিত্রটা, মনে করলাম হচ্ছে এইটা হচ্ছে সেই উচ্চতার পার্থক্য, এই যে এইটার মান বের করতে হবে। এটার মান বের করতে হলে কি, যে রেল লাইনের পাতদার মধ্যবর্তী দূরত্ব আমি জানি, মিটার গেজ বলে দিছে, তার মানে কি 1 মিটার। আর এই কোণটা যদি আমি পাই তাহলেই তো এই যে এই উচ্চতাটা পাবো। তো আমরা সেই কোণটা যদি বের করি, tan θ ইজ ইকুয়াল টু কী হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে ভি এর মান হচ্ছে তোমার এই যে এটাকে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিবা, তাহলে হবে 50.4 ইন্টু 1000, বা ডিরেক্টলি ক্যালকুলেটারেও নেওয়া যায় 3600 ডিভাইডেড বাই আর এর মান কত 200 ইন্টু জি এর মান 9.8। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তুমি থিটার মান পাবা। এখানে যে এই যে সেই থিটা, তাহলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা যদি এইচ হয় অন, তাহলে এইচ ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটার মান যদি বসাও এখানে, এটার মান আসবে হচ্ছে 0.1 মিটার। তার মানে এটার উত্তর হচ্ছে সি নাম্বার। নেক্সট, 20 কেজি ভরের একটি বালক এত মিটার ব্রিজ থেকে পানিতে লাফ দিচ্ছে, পানি থেকে 5 মিটার উঁচুতে পৌঁছানোর পর তার ওজন কত হবে। আচ্ছা, এটা অনেকে দিয়ে বলতেছে ভাই এটা কি উত্তর ভুল আছে কিনা, না এটার উত্তর ভুল নাই, এটার উত্তর 0ই হবে। এখন বলি কেমনে 0 হবে। ওজন বলতে আসলে কি বুঝি, ওজন হচ্ছে কোনো বস্তু যখন কোনো একটা সারফেসের উপর দাঁড়ায় থাকে বা অবস্থান করে, তখন তার যে প্রতিক্রিয়া বলটা অনুভব করে সেটাই হচ্ছে ওজন। আমরা শিখছি যে কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটা ওজন না, এটা আংশিক সত্য। ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে, আমরা জানি একটা বস্তুকে পৃথিবী এমজি বলে টানে, তাহলে তার এগেনস্টে আমরা যে প্রতিক্রিয়া বলটা অনুভব করি সেটা হচ্ছে ওজন। সো এই যে এমজি, আমরা স্থির দাঁড়ায় থাকলে এমজি বলই অনুভব করি, তার মানে এই এমজি হচ্ছে ওজন, এই এমজি না। হ্যাঁ, মান ঠিক আছে কিন্তু একই, মানের দিক দিয়ে এক, কিন্তু সিগনিফিকেন্ট আলাদা, মানে তাৎপর্য আলাদা। সো এএমজি হচ্ছে ওজন। তাহলে এবার আসি লিফটের কাহিনী, এখান থেকে লিফটের কাহিনীতে আসি। সে এটা হচ্ছে একটা লিফট, একটা বস্তু এখানে দাঁড়ায় আছে, মানে একটা লোক লিফটের ভিতরে আছে। তাহলে লিফটকে হচ্ছে পৃথিবী কি বলে টানবে, এমজি বলে টানবে। আর লিফটের ধরি বস্তুটা হচ্ছে উপরের দিকে ডাব্লু পরিমাণে বল অনুভব করবে। এবার আমি বলতে পারি দুইটা কেস, লিফটটা যদি এ ত্বরণের নিচে আসে, বললাম লিফটটা হচ্ছে কি এ ত্বরণের নিচে নামতেছে, তাহলে সূত্রকে আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। সেমভাবে এর দিক দিব পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এইটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ। সেই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার এম জি মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এইখান থেকে ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। তো এখান থেকে যদি তুমি জি কমন নাও, সরি এম কমন নাও, ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি, সরি এম যদি কমন নেই তাহলে হবে হচ্ছে তোমার ডাব্লু ইজ ইকুয়াল টু এম কমন নেই জি মাইনাস এ। তার মানে কোনো বস্তু কোনো লিফট এ ত্বরণের নিচে আসলে তার ওজন হয়েছে জি ডাব্লু ইন্টু, সরি তার ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। আর যদি এ ত্বরণে উপরে উঠতো, সে এ ত্বরণে যদি উপরে উঠতো তখন এ হচ্ছে পজিটিভ, তো এটাকে দিতাম তখন পজিটিভ, এটাকে দিতাম তখন নেগেটিভ। তখন সূত্রটা কেমন হতো, এফ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তো পজিটিভ কে আছে, পজিটিভ আছে ডাব্লু মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। সেই ক্ষেত্রে ডাব্লু ইজ ইকুয়াল টু কী হইতো, এম এ প্লাস এম জি। তো এখান থেকে ডাব্লু ইজ ইকুয়াল টু এম কমন নিলে জি প্লাস এ। তাহলে দেখো তিনটা সূত্র। কোনো বস্তু যখন হচ্ছে তোমার ইয়া থাকে, স্থির থাকে, বা কোনো ত্বরণ থাকে না, উপর নিচে কোনো ত্বরণ থাকে না, তখন তার ওজন হচ্ছে এমজি। যদি এ ত্বরণে উপরে ওঠে, এ ত্বরণে যদি উপরে ওঠে তখন তার ওজন হচ্ছে ডাব্লু ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। আর যদি এ ত্বরণ নিচে নামে তখন তার ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এটা এই তিনটা সূত্র। এবার যদি বলে এ মানে সমবেগে উপরে ওঠে বা সমবেগে নিচে নামে, তখনও তার ওজন হচ্ছে এটা। সমবেগে চললে উপর নিচে কোনো ওজন থাকে না, মানে ত্বরণ থাকে না, তখনও তার ওজন হচ্ছে এমজি। এবার বলছে কি একটা বস্তু লাভ দিচ্ছে, মানে পড়ন্ত বস্তু। এবার দেখো কোনো বস্তু যদি পড়তে থাকে তখন তার ত্বরণ কত হয়, সে এ ত্বরণে মানে বা জি ত্বরণের নিচে নামতে থাকে না। তারপরে যখন কোনো বস্তু ত্বরণে পড়তে থাকে তখন তার ওজন নির্ণয় সূত্র হচ্ছে যে এইটা। আমরা কি জানি, কোনো বস্তু নিচে যদি কোনো একটা ত্বরণ নিয়ে নামে তখন তার ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এবার দেখো ওই বস্তুটা হচ্ছে পড়তেছে, লাভ দিছে মানে পড়তেছে, তখন সে কত ত্বরণে পড়তেছে, তার ত্বরণ কত, এই এর মান কত হবে, এর মান জি হবে, পরন্ত বস্তু ত্বরণ কত জি, তাহলে তখন তার ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার দেখো পরন্ত অবস্থায় তার ওজন ত্বরণ হয়ে গেছে জি, যেটা অভিকর্ষ ত্বরণের সমান, সেক্ষেত্রে তার ওজন হচ্ছে 0। তাহলে আমরা এটা মুখস্থ রাখতে পারি যে পরন্ত বস্তুর ওজন হচ্ছে 0। নেক্সট,
আচ্ছা, এটাও সহজ। বলছে একটি কণার অবস্থান ভেক্টর এত আর মিটারে এবং সময় সেকেন্ডে প্রকাশিত হলে ত্বরণের মান কত। আমরা গত ক্লাসে বলছিলাম যে এক্স যদি একটা কণার সরণ নির্দেশ করে, তাহলে সরণকে যদি আমরা সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে বেগ, আর বেগকে যদি সময় সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে ত্বরণ। তার মানে এই দিকে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর বিপরীত দিকে আমরা যদি ত্বরণকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে বেগ, আর বেগকে সময় সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে সরণ। তাহলে আমাকে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কিসের সমীকরণ? সরণের সমীকরণ। চাইছে কি? চাইছে হচ্ছে ত্বরণ। তার মানে কি সরণকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ত্বরণ। তাহলে আমরা যদি প্রথমে আর দেই, আরকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? বেগ। তাহলে বেগের মান কত আসছে? একবার করে দিই, টি স্কোয়ারকে করলে 2t, আর আই থাকলো প্লাস, এখানে থাকলো হচ্ছে 2t প্লাস 0 জে, তার মানে জে প্লাস 2, আর এটা হচ্ছে বেগ। তাহলে বেগকে যদি সময় সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি, ডিভি ডিভাইডেড বাই ডিটি, এটাকে আমরা কি বলবো? ত্বরণ। তো ত্বরণের মান যদি আমরা একবারে লিখি কত হবে? 2i প্লাস 2j। এটা হচ্ছে ত্বরণের মান আর কি, মানে ত্বরণের ভেক্টর রূপ। এটা হচ্ছে ত্বরণের ভেক্টর রূপ, তোমাকে ত্বরণের মান চাইছে। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে? মানে এর মান হবে √2² প্লাস 2²। তার মানে এটার উত্তর হবে হচ্ছে √8, 2√2। তার মানে এটা উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা, নেক্সট আরেকটা টপিক একটু আলোচনা করি, যেটা হচ্ছে সুতার টান আর কি। তো আমরা কোনো বস্তুকে যদি ঘুরাই তখন দুইভাবে ঘুরাইতে পারি। একটা হচ্ছে মাথার উপর রেখেছে, এখানে হচ্ছে তুমি এই হাতে মাথার উপর রেখে ঘুরাচ্ছ, এই যে এইভাবে ঘুরাচ্ছ, তখন সুতার টান কি হয়? তখন সুতার টান সেম থাকে, টি ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল আর কি, mv² ডিভাইডেড বাই আর। যখন কোনো বস্তুকে উলম্বভাবে ঘুরানো হয় তখন সুতার টান, এই যে একটা বস্তুকে যদি উলম্বভাবে ঘুরানো হয়, তুমি এখানে দাঁড়ায়, এই যে ভূমিতে দাঁড়ায় মাথার উপর দিয়ে ঘুরাচ্ছ, হাত দিয়ে মাথার উপর দিয়ে ঘুরাচ্ছ, তখন সুতার টান এসে টি ইজ ইকুয়াল টু mv² ডিভাইড বাই আর। বাট আর একভাবে যদি ঘুরানো হয়, যেটা হচ্ছে উলম্বভাবে, এই যে এইভাবে, মানে তুমি দাঁড়ায় এইভাবে ঘুরাচ্ছ নিচ থেকে উঁচু করে, এইভাবে যে উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে। তো এই ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় সুতার টান বিভিন্ন হয়। তো আমরা যদি সেটা নিয়ে একটু আলোচনা করি, যে এইটা হচ্ছে কেন্দ্র, তুমি ওই মানে ওই বৃত্তের ওই সাইডে দাঁড়ায় তুমি সামনে দিয়ে ঘুরাচ্ছ। তার মানে একটা বস্তুকে যখন ঘুরবে, সেম বস্তুটা হচ্ছে এইখানে যখন থাকে তখন হচ্ছে মানে বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে এইখানে যদি থাকে তখন সে বস্তুটাকে কী বলে? পৃথিবী এমজি বলে আকর্ষণ করতেছে। আর এই কোণটা যদি থেটা হয় তাহলে আমরা বলতে পারি এই কোণটা কত? থেটা। তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে? এমজি কস থেটা। আর সুতার টান কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে। তো এইটা হচ্ছে কোর্স থাকে। তো এখান থেকে সূত্র নিয়মটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর সবগুলি বলের সমষ্টি বৃত্তের কেন্দ্রমুখী বলের সমান। তাহলে কি হবে? কেন্দ্র বরাবর সমষ্টি, তাহলে এটাকে সুতার টান ধরি, তাহলে কেন্দ্র বরাবর একটা হচ্ছে টি প্লাস, দেখো এইটা হচ্ছে এই দিকে, তাহলে এইটার এই দিক বরাবর উপাংশ কত হবে? মাইনাস না, তাহলে মাইনাস এমজি কস থেটা। তাহলে বৃত্তের কেন্দ্র বরাবর আর কোনো বল আছে? এই দুইটা বলই তো আছে। তাহলে বৃত্তের কেন্দ্র বরাবর সবগুলি বলের সমষ্টি কেন্দ্রমুখী বলের সমান। তাহলে কেন্দ্রমুখী বল কি হয়? mv² ডিভাইডেড বাই আর। তাহলে এইখানে দেখো সুতার টান টি ইজ ইকুয়াল টু কি আসলো? mv² ডিভাইডেড বাই আর প্লাস mg কস থেটা। এবার থেটার মান বিভিন্ন রকমের হইলে, যে এখানে থেটার মান 0, তাহলে তখন একটা সুতার টান বিভিন্ন জায়গায় বিভিন্ন হইলে সে থেটার টান মানে টি এর মানটা বিভিন্ন। তো এই উপরের বিন্দুতে থেটার মানটা হচ্ছে কত? 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা উলম্বভাবে ঘূর্ণায়িত করব, আর এইটা দিয়ে হচ্ছে আমরা আনুভূমিকভাবে, এটা দিয়ে হচ্ছে আনুভূমিকভাবে ঘূর্ণায়িত বস্তুর সুতার টান নির্ণয় করব। তো আশা করি ক্লাসটি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারো। আর সকলের জন্য শুভকামনা। এরপরও আর তো সময় বেশি দিন নেই, সো এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই নক করবো, আমরা তৎক্ষণাৎ সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলের জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।